প্রকৃতিতে বইছে শীতের হাওয়া, শরীরে টানটান অবস্থা, শুকিয়ে যাচ্ছে ঠোঁট, শুকাচ্ছে ত্বক, এমনকি শুষ্ক হচ্ছে চুলও। শীত আসতে না আসতেই কেন এমন হচ্ছে? ঘাটতি আছে কি পুষ্টির? কিংবা নিজেকে ফিট রাখতে এই শীতে আপনার জীবনযাপনই কেমন হবে? সেসব নিয়েই আজকের বদ্যিবাড়ি। সঙ্গে আছি আমি মনির হোসাইন, আর আমার সঙ্গে বদ্যিবাড়িতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সাবিহা সুলতানা। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো শুরুতে আছি। আসলে যে কথাগুলো বলছিলাম যে শীত আসলেই আসলে আমাদের যে কমন সমস্যাগুলো, এই সমস্যাগুলোর আসলে কারণটা কি একটু বলবেন? আসলে দেখেন, শীতকালে আমাদের যেটা মেইন সমস্যা যেটা হয় যে আমাদের হচ্ছে শুষ্ক ত্বক, ঠোঁট ফেটে যাচ্ছে এবং হচ্ছে আমরা পানি খাওয়া কিন্তু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা যদি বলতে চাই যে শীতের সময় আমাদের কাছে বেশিরভাগ কোন ধরনের পেশেন্টগুলো আসে, তো সেটা যদি বলতে চাই যে আমাদের কাছে প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো তো আছে, সেই সাথে হচ্ছে তাদের ত্বক ফেটে যাওয়ার সমস্যা নিয়ে আসে, যে স্কিনের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই জিনিসটাকে আমরা যেটা বলতে পারি যে আসলে এই শীতের সময়ে আমরা হচ্ছে পানির যেই ঘাটতিটা আমাদের বডিতে ফেলি, মেইনলি হচ্ছে এই পানি কম খাওয়ার কারণেই কিন্তু আমাদের ত্বকটা শুকিয়ে যায়, একটা ত্বকে ফাটলের মতন একটা সিমটম দেখা দেয়, এবং সেই সাথে হচ্ছে আমাদের ইউরিনেশনও কমে যায়, এবং হচ্ছে আমাদের ঠোঁট, তারপরে হচ্ছে ত্বক, এগুলো দেখা যায় যে খুবই শুষ্ক অবস্থায় থাকে। আচ্ছা। তো এখন বিশেষ করে এই জিনিসগুলো হয় হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও হয়, বয়স্ক মানুষ যারা আছে তাদের ক্ষেত্রেও হয়, এবং যারা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রেও হচ্ছে এই জিনিসটা খুব বেশি পরিমাণে দেখা সেক্ষেত্রে যায়। এই যে ত্বক, ঠোঁট ফেটে যাচ্ছে, পুষ্টির কোনো ঘাটতি আছে কিনা? পুষ্টির কোনো ঘাটতি অবশ্যই আছে, কারণ দেখা যায় যে আমরা আসলে শীতকাল আসলে আমাদের সব দিক থেকে আমাদের একটু অলসতা জেগে ধরে। আমাদের ডায়েট থেকে শুরু করে, আমাদের ডিসিপ্লিন থেকে শুরু করে সব কিছু একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো দেখা যায় আমরা হয়তো বা নর্মাল ডেজগুলোতে আমরা হয়তো বা সকালবেলা হাঁটতাম, বা আমরা খালি পেটে উঠে, আমরা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে কোনো একটা ড্রিঙ্কস আমরা খেতাম। কিন্তু দেখা যায় এখন যখন শীতকাল, তো তখন দেখা যায় আমরা ঘুম থেকে উঠছি দেরি করে, আবার তখন যে একটা ড্রিঙ্কস কোনো একটা কিছু আমরা খাবো ঠান্ডার কারণে, সেই জিনিসটা কিন্তু আমাদের খাওয়া হচ্ছে না। সেই সাথে হচ্ছে ফলের কথা বললাম, এখন দেখা যায় যে শীতকালে ফল হচ্ছে একটু লিমিটেড পাওয়া যায়, কিন্তু সেই ফলগুলো দেখা যায় আসলে আমাদের ওইভাবে খাওয়া হয় না। এবং হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের সবজির কথা বলি, তো সবজির ক্ষেত্রেও দেখা যায় যদিও সবজির সমারোহ আমাদের কাছে অনেক বেশি থাকে, কিন্তু আমরা খাওয়ার সময় কিন্তু ওই ভেজিটেবলস বা হচ্ছে লিফি ভেজিটেবলসের কথা যাই বলি, সেগুলোও কিন্তু আমরা অ্যামাউন্টটা কমিয়ে দিই। আর তার মধ্যে দেখা যায় যে আমরা যারা ওয়ার্কিং প্লেসে থাকি, বা হচ্ছে যারা স্টুডেন্ট, এবং হচ্ছে যারা ছোট বাচ্চা আছে, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে নিয়ম করে যে আমাদের প্রত্যেক দিন 8 থেকে 10 গ্লাস বা হচ্ছে তার থেকে একটু বেশি পানি খাওয়ার কথা, সেইটা খাওয়া আর হয় না। এবং হচ্ছে যেই খাবারগুলো আমাদের বডিতে হাইড্রেশন ধরে রাখে, সেই খাবারগুলো কম খাওয়া হয়। হ্যাঁ, তো দেখা যায় শীতকালে একটু দাওয়াতও বেশি পড়ে যায়। তো নিয়ম করে যেই আমার পুষ্টিকর খাবার দিয়ে যে খাবার তালিকাটা সাজানোটা, সেটা আর হয়ে ওঠে না। তো এবং বাহিরে খাবারের ঝুঁকিটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। খাবার তালিকা নিয়ে যদি আসি, আসলে একজন সাধারণ মানুষের যে খাবার তালিকাটা আসলে কেমন হওয়া উচিত, যেহেতু গরম থেকে শীতে একটা পার্থক্য আসে এবং খাবারেও পার্থক্য আসে, সেক্ষেত্রে শীতে আসলে খাবার তালিকাটা কেমন হবে? শীতে দেখেন আসলে আমাদের একটু সাবধান হওয়া উচিত, কারণ হচ্ছে শীতকাল মানেই হচ্ছে চারপাশে পিঠা পুলির একদম ধুম পড়ে যায়। তো সবাই হচ্ছে একটু চেষ্টা করে যে এই সময়টাকে একটু পিঠা পুলি বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে হচ্ছে একটু নিজেদের উপভোগ করার জন্য। এবং হচ্ছে সন্ধ্যার পরে দেখা যায় বাইরে গিয়ে খাওয়ার ঝুঁকিটা, ফ্যামিলির সবাই মিলে হোক বা ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট হোক, যেটাই হোক, এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে? তো এইটার কারণেই হচ্ছে দেখা যায় আসলে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেরকম যারা ওয়েট লস করতে চায় তাদের আর ওয়েট লসটা হয়ে ওঠে না, তাদের ওজনটা আস্তে আস্তে বাড়তে থাকে। যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই ডায়াবেটিসের গ্লুকোজ লেভেল যেটা থাকে, গ্লুকোজ লেভেলটা হচ্ছে আসলে কমছে না। এবং যেটা দেখা যায় ইউটিআই সমস্যা, তাদের হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা বলি কি আমরা, তো তাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের ইউটিআই প্রবলেমগুলো থাকে, এবং সেই সাথে হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি এরকম তো থাকে। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে পরিমিত পরিমাণে পানি খেতে হবে। এটার জন্য আমরা এভাবে ভাগ করি যে প্রতি 30 কেজি ওজনের জন্য 1 লিটার পানি খাবে, যদি তার অন্য কোনো কমপ্লিকেশনস না থাকে। তো সেই হিসাবে ধরেন আপনি একজন 60 কেজি ওজনের মানুষের ক্ষেত্রে, তাহলে আপনি অ্যাপ্রক্সিমেট 2 লিটার পানি
তাকে আপনি সাজেস্ট করতে পারেন, এবং সেই সাথে তার অন্যান্য পানীয় বা হচ্ছে একটু তরকারিটা যদি একটু ঝোল করে রান্না করে, তো এগুলো দিয়ে কিন্তু এটা হচ্ছে মানে ম্যাচ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, আমাদের খাবার দাবারগুলোকে আমাদের গরম থেকে একটু চেঞ্জ হবে, কিন্তু যে এই একটা ডিসিপ্লিন ওয়ে যেটা আমাদের গরমের সময়ও ছিল শীতের সময়ও সেম থাকবে, অর্থাৎ যে শীতের উপভোগ্য সময় সেটা যাতে অস্বাস্থ্যকর না হয় এবং পিঠাপুলি এটা আমরা অবশ্যই খাবো, কিন্তু আমাদের কোন খাবারটা আমাদের মেইন মিলে যাবে, কোন খাবারটা স্ন্যাক্স টাইমে আসবে, এবং হচ্ছে খাবারের টাইমে গ্যাপিংটা কতটুকু, এবং রাতের খাবারটা কয়টা বাজে শেষ করে ফেলতে হবে, তারপর হচ্ছে আমরা কয়টা বাজে বিছানায় যাব। দেখা যায় রাতের বেলা রাত জেগে হয়তো বা গেমিং করা হচ্ছে বা হচ্ছে গেজেট চালানো হচ্ছে। এই যে দৈনন্দিন যে অভ্যাসগুলো আছে এগুলো শীতকাল এসেছে বলে যে মানে দেখা যায় রাতটা একটু বড় হয়, শীতের রাতটা বড় হয়, তো এই সময় দেখা যায় যে আগে ভাগে সবকিছু কাজ শেষ করে লম্বা সময় বিছানায় বসে বসে আমরা গেমিং করি, গ্যাজেট চালাই, তো এতেও কিন্তু আসলে আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু আসলে হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে যে আমাদের শীতকাল এসেছে, হ্যাঁ আমরা অবশ্যই উপভোগ করব, কিন্তু সেটাকে বরাবরের মতন একটা ডিসিপ্লিন ওয়েতে রেখে আমাদের ডায়েটের খাবারের সময় এবং হচ্ছে খাবারের যেই গ্যাপিং 2 টাইমস মানে কি বল 2 মিলের যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটাও আমাদেরকে ঠিক রাখতে হবে, এবং এই খাবারের মধ্য থেকে আমরা কোন সময় কোন খাবার কতটুকু পরিমাণে খাবো সেই জিনিসটাও আমাদের ঠিক রাখতে হবে। শীতকাল এসেছে বলে আমাদের নিয়ম থেকে সরে যাওয়া যাবে না। আর সেক্ষেত্রে ওয়েট লসের কথাটা বলছিলেন যে ওয়েট লস যারা করতে চাচ্ছেন কিংবা করছেন তারা তো একটা ডিসিপ্লিনের মধ্যেই চলছেন, সেক্ষেত্রে আবহাওয়ার যখন পরিবর্তন হচ্ছে তাদের এই ডিসিপ্লিনেও তো অবশ্যই পরিবর্তন আনা উচিত। সেক্ষেত্রে যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের আসলে এখন ডিসিপ্লিনটা কেমন হবে? দেখেন এটা হচ্ছে ডিসেম্বর মাস, মেইন যেটা হয় যে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যায় বা নিজেদেরও দেখা যায় একটা ছুটি আসে, তো বেশিরভাগ সময় এই জায়গাটাতে মানুষ কি করে যে একটা গ্যাপ নেয়। যারা মনে করেন যে আমার কাছে যেই সব পেশেন্টরা আসে যারা জিম করে বা হচ্ছে যারা আপনার নিয়মিত হচ্ছে হাঁটাচলা করছে, তো তারা কি করে এই বছরের এই লাস্ট সময়টাতে একটা ব্রেক নেয়। ঠিক আছে, তারা হচ্ছে হয়তো বা ঘুরতে যাচ্ছে বা গ্রামের বাড়িতে যাচ্ছে বা তারা ফ্যামিলি টাইম কাটাচ্ছে, কিন্তু এর ফলে কি হচ্ছে যে যেহেতু সে রুটিন লাইফ থেকে সরে গিয়েছে, তখন কিন্তু তার দৈনন্দিন লাইফ থেকে যে একটা চেঞ্জ আসে সেটার এফেক্টটা কিন্তু যে পরবর্তীতে পড়ছে যে তার ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে। সে এই ডিসেম্বর জানুয়ারি মাসের পরে যখন ওই পেশেন্টগুলো আমাদের কাছে আসে তখন দেখা যায় যে তাদের পূর্বের যে ওয়েটটা ছিল সেটা থেকে আর না হলেও 4-5 কেজি ও ওয়েট গেইন করে তারপর আমাদের কাছে আসছে, এবং এসে বলে সরি এই সেই মানে নানান ধরনের এক্সকিউজ থাকে। কিন্তু আসলে আলটিমেটলি দেখেন যখন একটা হরমোনাল ইমব্যালেন্স চলে আসে আমাদের বিভিন্ন ধরনের এখন প্রবলেম থাকতে পারে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, আমাদের খাবার দাবার চেঞ্জ হওয়ার কারণে অনেকের দেখা যায় এখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, যেরকম মেয়েদের ক্ষেত্রে পিসিও থেকে শুরু করে আরও ইনসুলিন রেজিস্ট্যান্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বেসিক্যালি এইগুলোর জন্যই কিন্তু আমাদের ওয়েটটাও স্টাক হয়ে যাচ্ছে। তো এর জন্য তাদের কাছে আমার সাজেশন থাকে যে আপনারা ছুটির জন্য গেলেও হয়তো একটা শর্ট টাইমের জন্য যান, যে 2 থেকে 4 দিন বা 5 দিনের হতে পারে, কিন্তু আপনারা এই সময়টাতেও যে খাবারের মিলিংটা, তারপর হচ্ছে আপনাদের হাঁটা চলা বা এক্সারসাইজ যে টাইমটা থাকবে সেটা আপনারা আগের মতোই রাখার চেষ্টা করেন। যদি কখনো গ্যাপ পড়ে যায় তাহলে আমরা ওই যে বলে রাখি যে খাবারের ক্ষেত্রে যদি কখনো দাওয়াতের খাবার টাবার পড়ে যায় তখন ওই সকালের খাবারটা কিভাবে তারা মিনিমাইজ করবে, দুপুরের খাবারটা কিভাবে যদি দাওয়াতের টাইমে থাকে তার প্লেটের মধ্যে কোন খাবারগুলো রাখবে, এবং হচ্ছে রাতের বেলা খুব লাইট একটা খাবার খাওয়ার জন্য। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন আমার একজন পেশেন্ট, সে হচ্ছে ওভারওয়েট আছে, সে সারা বছর হচ্ছে তার একটা রুটিন লাইফ ছিল, তো যদি সে কখনো বলে যে তার একটা ফ্যামিলিক্যাল একটা প্রোগ্রাম আছে বা সে একটা দাওয়াতে যাবে বা সে একটা ট্যুরে যাবে, তবে তার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি যেখানেই যান সকালবেলা হাঁটাটা আপনি ঠিক রাখেন, সন্ধ্যাবেলা আপনি হাঁটাটা ঠিক রাখেন, এবং মর্নিংয়ে যে আপনার ব্রেকফাস্টটা হবে সেই ব্রেকফাস্টের মধ্যে আপনি খুব একটু অ্যাসিডিক কোনো খাবার না খেয়ে, মশলাযুক্ত খাবার না খেয়ে আপনি হচ্ছে খুব লাইট একটা খাবার খান। সকালবেলা হতে পারে একটা ডিম থাকতে পারে বা একটা রুটি থাকতে পারে বা ওটস দিয়ে সে কোনো একটা খাবার রেডি করে নিতে পারে। দুপুরবেলা হয়তো বা তার দাওয়াত পড়ে গেল, তো দুপুরবেলা হয়তো বা সে খাবে, দুপুরে দাওয়াতটা খাবে, কিন্তু তার প্লেটের মধ্যে কোন খাবারটা যাবে, কতটুকু অ্যামাউন্টে থাকবে সেটা কিন্তু ডিসিশন
মেকারস হচ্ছে সে, আচ্ছা, তাকে ডিসাইড করতে হবে। এরপরে সে হয়তো বিকালের নাস্তাতে হয়তো একটা খুব ছোট অ্যামাউন্টে হচ্ছে সে একটু ফ্রুটস নিতে পারে, একটু ভেজিটেবলস নিতে পারে, এবং রাতের খাবারটা তার খুবই লাইট হবে। সে রাতের খাবার স্কিপ করবে না, কিন্তু রাতের খাবারটা তার জন্য খুব লাইট হবে। সেম যদি রাতে দাওয়াত থাকে তাহলে সকালে এবং দুপুরের খাবারটা সে নিজে থেকে কমিয়ে আনবে এবং রাতে তার একটা হেভি মিল খাওয়া হবে। এবং সেই ক্ষেত্রে সাজেশন থাকবে খাবার 1 ঘন্টা পরে একটু সে নিজের মতন করে পায়চারি করে নিবে বা একটু 15-20 মিনিট হেঁটে নিবে। রিসেন্ট আমার একটা রিসার্চ যেটা বলছে সেটা হচ্ছে পেশেন্টের উপরে, যেটা আমি আর কি অ্যাপ্লাই করেছি, যে আমরা সাধারণত সকালবেলা হাঁটতে বলি বা বিকালবেলা হাঁটতে বলি, তবে আমি 8-10টা পেশেন্টের উপরে রিসার্চ চালিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যদি কেউ মেইন মিল যেটা আছে সকাল, দুপুর এবং রাতে, সকাল, দুপুর, রাতে খাওয়ার 1 ঘন্টা পরে যদি সে 15-20 মিনিট করে হাঁটে, সেই ক্ষেত্রে আমার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও আমি দেখেছি যে তাদের গ্লুকোজ স্পাইকটা খুব স্লো হচ্ছে, এবং এখানে আমি একটা বেটার রেজাল্ট পেয়েছি। এবং যারা ওয়েট লস করতে চাচ্ছে তারা, আমার ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় তারা খুব কনসিয়াস এবং তারা হচ্ছে একটা ফিক্সড একটা ডিউরেশন, একটা টাইমে তারা হচ্ছে জিম করে। তো তার পাশাপাশি তারা যদি এই মেইন মিলের সময়ে হচ্ছে যদি তারা 15-20 মিনিট হাঁটে, এটা তাদের জন্য এক্সট্রা বোনাস। এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আমি ওয়েট লসের ক্ষেত্রে খুবই মানে দ্রুত একটা রেজাল্ট আমি তাদের ক্ষেত্রে পেয়েছি। তো আমার পেশেন্টদের জন্য এবং হচ্ছে দর্শকদের জন্য আমার সেই সাজেশনটাই থাকবে যে আপনারা এইটা একটু অ্যাপ্লাই করে দেখেন। খাবারের 15 মিনিট, খাবারে 1 ঘন্টা পরে 15-20 মিনিট করে হাঁটবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে যারা ডায়েট করছেন তাদের যে ডায়েট চার্ট আপনারা নির্ধারণ করে দিচ্ছেন, সেক্ষেত্রে যেহেতু এখন রাত বড় হয়েছে, সেক্ষেত্রে ডায়েট চার্টে কোনো পরিবর্তন আনার দরকার আছে কিনা? এইটা হচ্ছে দেখা যায় অনেকের নাইট ক্রেভিংস থাকে, কিন্তু নাইট ক্রেভিংসের ফলে অনেকের ধারণা যে ওয়েটটা গেইন করে ফেলতে পারে, আবার অনেকের ধারণা যে এইটা হয়তো বা তেমন একটা ইফেক্ট ফেলে না। তো এইটার ক্ষেত্রে আমি যেহেতু ডায়াবেটিক রোগীদের নিয়ে বেশি হ্যান্ডেল করছি, তো আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে কিছু পেশেন্ট থাকে যে রাত বড় হওয়ার কারণে, যদি তাদের, আমরা সাধারণত বলি যে 8টার ভেতরে রাতের খাবারটা সেরে ফেলার জন্য, যেহেতু এদিক থেকে রাত বড় হয়েছে, তো তাদের কি হয় নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা তাদেরকে বলি যে রাতের খাবার হয়তোবা আপনি 9টার মধ্যে শেষ করে ফেলেন, এবং যখন আপনি শুতে যাবেন, শুতে যাওয়ার আধা ঘন্টা 40 মিনিট আগে আপনি হয়তোবা একটু দুধ খেতে পারেন বা একটু বিস্কিট খেতে পারেন। মুড়ির ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনস দেই এখন, কারণ হচ্ছে আসলে এখন বাজারে যে মুড়িগুলো পাওয়া যায় সেগুলোতে প্রচুর পরিমাণে ইউরিয়া দেওয়া, তো এর জন্য হচ্ছে এগুলো আমরা নিষেধ করি। সে হয়তো একটু চিরা ভাজা খেতে পারে, বা হচ্ছে অল্প পরিমাণে আপনার 1টা বা 2টা ডায়াবেটিক বিস্কিট বলে যেটাকে, আসলে ডায়াবেটিক বিস্কিট বলতে কিছুই নাই, সবই হচ্ছে সুগার দেওয়া, কিন্তু তারপরেও দেখা যায় যে এটা হচ্ছে পেশেন্টের সাইকোলজিটাকে একটু কি বলে শান্ত করার জন্য, যে আপনি হচ্ছে 1টা 2টা আপনি খেতে পারেন, এটা সাজেশন থাকে। এবং যারা ওয়েট লসের ক্ষেত্রে থাকে, আমরা তাদেরকে শীতকালে হচ্ছে বলে থাকি যে অনেকের মাথার মধ্যে থাকে, দেখবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই ব্যাপারটা হচ্ছে থাকে যে লম্বা সময় তারা না খেয়ে থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বেসিক্যালি যেটা সাজেস্ট করি, ইন্টারমিটেন্ট ফাস্টিং আমিও সাজেস্ট করি, সেটা হচ্ছে পার্সন টু পার্সন, পার্সনের সকল কন্ডিশন দেখে তারপরে। তো যারা ওয়েট লসের ক্ষেত্রে থাকে, আমি তাদের ক্ষেত্রে এইটাকে বলি যে আপনারা এই সময়টাকে হচ্ছে আপনি একটু বেছে নেন, যে যদি সে হচ্ছে যে আর্লি ইভিনিং যদি সে ডিনারটা সেরে ফেললো, তারপর হচ্ছে ওই দিক থেকে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে সে তার ব্রেকফাস্টটা নিল, আর এর ফাঁকে ফাঁকে সে হয়তো বা একটু ভেজিটেবলস দিতে পারে, বা মিক্সড সালাদ, একটু টক দই দিয়ে কি বলে মেরিনেট করে সে হচ্ছে এটা নিতে পারে। সেটা হচ্ছে তারপরও ধরেন যে 10টা বিফোর 10 PM এইরকম টাইমের মধ্যে শেষ করতে পারে। আর কিছু রিসার্চ আসলে ভাইয়া বলছে যে রাতের বেলা যদি কেউ কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় কোনো একটা খাবার, বা হচ্ছে লো ক্যালোরিফিক, ধরেন একটু ফ্রুটস বা হচ্ছে অন্যান্য খাবার যদি খায়, তাহলে হচ্ছে ওয়েট গেইন বা ওয়েট লস এটার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলে না, যদি তার অন্যান্য নিয়ম কানুন সবকিছু ঠিকঠাক থাকে। যদিও এই রিসার্চের মানে কি বলবো, এইটা হচ্ছে আপনার রিসার্চের সংখ্যাটা হচ্ছে কম। আচ্ছা, ঠিক আছে, তো সেই জন্য দেখা যায় যে আসলে আমরা ওইভাবেও সাজেস্ট করি না যে আপনি রাতের বেলা মানে ঘুম থেকে বা উঠে বা ঘুম ভেঙে গেলে আপনি কোনো একটা কিছু খাবেন বা এরকম। তো আমরা সাজেস্ট করি যে আপনি একটা সাউন্ড স্লিপ দেন,
আচ্ছা আপনার যেন ঘুমে ডিস্টার্ব না হয়। এবং যেটা আমরা ঘুম ভালো হওয়ার জন্য যেটা বলি সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে সে তার পানি খাওয়াটা বন্ধ করে দিবে। আচ্ছা এরপরে আর পানি খাবে না। তাহলে কি হয় যে তার রাতের বেলা যে ইউরিনেশন চাপার কারণে তার যে একটা ঘুমে ডিস্টার্ব হয়, সাউন্ড স্লিপার হয় না। তো সেই জন্য আমরা বলি যে আপনি ঘুমানোর আধা ঘন্টা 40 মিনিট আগে পানি খাওয়াটা অফ করে দেন, তাহলে দেখা যাবে আপনার রাতের বেলা আর হয়তো বা আগে যেরকম পানি খেয়ে শুলেই যেরকম দিন 3-4 বার ইয়ে করতে হতো, ওয়াশরুমে যেতে হতো, সেই ডিস্টারবেন্সটা আর হচ্ছে না। আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, সময় যেহেতু কম। আপনার যেই বিষয় আপনি যেটি বলছিলেন, ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যারা আছেন, যদি ছোট করে জানতে চাই যে এই শীতে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জীবনযাপনটা আসলে কেমন হওয়া উচিত? ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে এই শীতে তাদের হাতে পায়ের যত্ন নিতে হবে। আচ্ছা কারণ এই সময় দেখা যায় ডিহাইড্রেশনের পরিমাণটা বেড়ে যায় এবং আমাদের পায়ে পা ফাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে ওন্ড দেখা যায়। তো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যেহেতু আমরা দেখি যে যে কোনো ধরনের ওন্ড হিল হতে একটু সময় নেয় এবং শীতকালে সেটা আরও কম মানে স্লোলি হয়। তো সেই জন্য আমাদের তাদের ক্ষেত্রে সাজেশন থাকে যে আপনারা হাতে পায়ের প্রতি আপনারা আলাদা যত্ন দিবেন এবং পায়ের জন্য আরামদায়ক এবং ভালো মানের মোজা ইউজ করার জন্য। সেই ক্ষেত্রে একটা ভালো শু সে ইউজ করতে পারে হাঁটতে যাওয়ার জন্য। এবং যেটা বলি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই, তারাও পিঠাপুলি খেতে পারবে, তবে পিঠাপুলি থাকবে হচ্ছে মেইন মিল, হয়তোবা সকালে অথবা দুপুরে অথবা রাতে, এই মেইন মিল হিসাবে। কোনো স্ন্যাক্স টাইমে খাওয়া যাবে না। আমরা যেটা ভুল করি যে হয়তোবা বাসায় চিতই পিঠা করেছে, আমরা হয়তোবা চিতই পিঠাটা কি করলাম বিকালের নাস্তায় খেলাম, বা সকাল দুপুরে মাঝখানে যেই সময়টা আছে আমরা সেই সময়টাতে খেলাম। তো এইটা হচ্ছে পুরোপুরি হচ্ছে মানে একটা মানে ভুল ধারণা, এটা আমাদের করা যাবে না। এইটা করলে দেখা যায় এগুলো হচ্ছে প্রচুর হাই ক্যালোরিফিক খাবার এবং হচ্ছে দেখা যায় সিম্পল কার্বস খুব দ্রুত আমাদের গ্লুকোজটাকে স্পাইক করে ফেলে। সো দ্যাটস ওয়াই আমার সাজেশন থাকবে যে আপনারা যদি কোনো ধরনের পিঠা পুলি কোনো কিছু খাওয়ার যদি আপনাদের ইচ্ছা থাকে, সেইটা থাকবে হয় সকালে খাবেন, আদারওয়াইজ হচ্ছে রাতে খাবেন। মেইন মিলের সাথে সাথে পরিমাণ মতন সবজি থাকবে, একটু সালাদ থাকবে এবং পরিমাণ করে আপনি ফিশ নিতে পারেন, চিকেন নিতে পারেন, যেটা রাখেন মানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হচ্ছে ফ্যাট, এই এবং সেই সাথে হচ্ছে ভিটামিন, মিনারেলস সব কিছুর জন্য একটা কম্বাইন্ড প্যাকড আপনার প্লেটের মধ্যে থাকে। সো আর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলা হবে যে মিষ্টি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার এগুলো একটু অ্যাভয়েড করে চলবে। আর হচ্ছে চায়ের মধ্যে চিনি, অনেকেই হচ্ছে আপনার 0 ক্যাল ইউজ করে, আমার পক্ষ থেকে সাজেশন থাকবে এটাও ইউজ না করার জন্য। তো এইটাই ডায়াবেটিক যাদের আছে তাদের হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে, পরিমাণ মতন প্রোটিন থাকবে এবং গুড সোর্স থেকে ফ্যাট নিতে হবে এবং পরিমাণ মতন ভেজিটেবলসটা তার খাবারের তালিকাতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বুদ্ধিবাড়িতে আসার জন্য এবং আমাদেরকে এত সুন্দর আলোচনা শোনানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, কথা হয়েছে শীতকালীন নানা পুষ্টি নিয়ে এবং শীতকালীন খাবার তালিকা আপনার কেমন হবে সেসব নিয়ে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।